ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ও বিজয়ী প্রার্থীর বিষয়ে জানার জন্য সিনেট ভবন কেন্দ্রে অধীর অপেক্ষায় শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে সেটি ঘোষণা করা হবে। সেখানে রয়েছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, জানাবেন আর কত সময় লাগতে পারে আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল ঘোষণার? ফলাফল ঘোষণা করতে কেন দেরি হচ্ছে, সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা? উজ্জ্বল, আর একেবারেই আমরা কাছাকাছি সময়ে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়ে যাবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এরই মধ্যে সিনেট ভবনে প্রবেশ করেছেন। তিনি প্রবেশ করার অর্থই হচ্ছেন তিনি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন কেন আসলে ফলাফল ঘোষণা করতে দেরি হয়েছে, আপনি জানেন যে 18টি হলের অনেক জায়গায় হাতে ফলাফল ব্যালট গণনা করতে হয়েছে। সেই ব্যালটগুলো গণনা করতে গিয়ে প্রত্যেকটি হলে হলে আলাদা করে, প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আলাদা করে ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সেই ঘোষণা শেষ হওয়ার পরে এই ফলাফলগুলো আবার যোগ করে সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে। এখান থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফলগুলো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে। হল সংসদের ফলাফল মোটামুটি ঘোষণা শেষ। এখন শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 28টি পদ আছে সেই 28টি পদের ফলাফল ঘোষণা করা হবে। যদিও এর মধ্যে আমাদের কাছে যে ফলাফল চলে এসেছে সেই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে সাদিক কাইম 8,000-এর বেশি ভোট পেয়ে ভিপি পদে এরই মধ্যে বিজয় হয়ে আছেন। এস এম ফরহাদ 5,000-এর বেশি ভোট পেয়ে জিএস পদে বিজয়ী হয়ে যাচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সিফাত শাহরিয়ার। আমি তার সঙ্গে এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। সিফাত, ফলাফল তো একটু দেখলেন, এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তা এখানে প্রবেশ করেছেন। এখন আনুষ্ঠানিকতা কি থাকবে বলেন? আনুষ্ঠানিকতা হচ্ছে এখানে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি অধ্যাপক জসিমউদ্দিন, তিনি সহ তার এই নির্বাচনী ব্যবস্থার সাথে আপনিও জানেন রিটার্নিং কর্মকর্তা যারা বাকিরা ছিল এই ডাকসুর সাথে শুরু থেকে, তারাও এখানে বসবেন এবং তারা একটি পর্যালোচনা দেবেন এবং পর্যালোচনার পাশাপাশি ফলাফলের একটি সমষ্টির ঘোষণা করবেন। বিশেষ করে এখানে গুরুত্ব পাবে কেন্দ্রীয় সংসদের যে ভোটারদের সংখ্যা কিংবা সেখানে কত ভোট পড়েছে, কত শতাংশ ভোট পড়েছে, সেগুলো ভোট করার উচিত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে নবনির্বাচিত যিনি, আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন তারা প্রবেশ করেছেন সিনেট ভবনে। তারা প্রবেশ করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা স্লোগান দেওয়া শুরু করেছেন এবং তারা বলছেন সাদিক কায়েমকে এখানে এক ধরনের ফুলেল সংবর্ধনা তারা দিচ্ছেন। সাদিক কায়েম আসার সঙ্গে সঙ্গে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। সাদিক কায়েম কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করেছেন, এস এম ফরহাদ প্রবেশ করেছেন, এখানে মহিউদ্দিন প্রবেশ করেছেন, তাদের সঙ্গে তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা প্রবেশ করেছেন। সিফাত, আপনি যে প্রসঙ্গে কথা বলছিলেন যে ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিকতা নিয়ে আপনি বলছিলেন, যে আনুষ্ঠানিকতা হচ্ছে যেহেতু মোটামুটি 17টি হলের কারা বিজয়ী সেটি কিন্তু বোঝা হয়ে গেছে। সেখানে বিপি, জিএস, এজিএস অন্যান্য পদগুলো জানা যাচ্ছে। এখন শুধু কেন্দ্রীয়ভাবে একটা আভাস আছে। আপনিও বলছেন 8,000 ভোটে বিপি প্রার্থী নবনির্বাচিত বিপি সাদিক কায়েম হয়েছেন এবং জিএস, এজিএস কিংবা অন্যান্য পদে আমরা দেখেছি 18-এর মধ্যে 17টি শিবির এগিয়ে আছে। সেক্ষেত্রে এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি। সেটিই মূলত প্রধান কাজ, যে আনুষ্ঠানিকভাবে কে হচ্ছে ভিপি, জিএস, এজিএস সেটি প্রধান রিটার্নিং কর্মকর্তা এবং আজকে ভিসিও থাকতে পারেন এখানে। সে আনুষ্ঠানিকভাবে যে কে বিজয়ী হয়েছেন এবং আগামী 1 বছর কাজ করবেন সেটি মূলত আজকে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে এই সিনেট ভবনের যে সাউন্ড সিস্টেম সেটিও ঠিক করা হচ্ছে। সারা রাত ধরে কিন্তু এই সাউন্ড সিস্টেমের সাউন্ডের অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। পুরো রাত ধরে এখানে যারা শিক্ষার্থী ছিল তারাও অধীর আগ্রহে অপেক্ষা করেছে যে আসলে কখন সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হয়। যদিও ফলাফল আমাদের হাতে এরই মধ্যে চলে এসেছে। আমরা জানি যে আসলে 8,000-এর বেশি ভোট পেয়ে সাদিক কায়েম বিজয়ী হয়েছেন। একেবারে যদি আপনি ভোটের যে ফলাফলটি এখন আপনার হাতে আছে সেটি যদি আবারও একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, দর্শকদের জানার সুবিধার্থে। সাদিক কায়েম একেবারে 18টি হলে 14,000-এর বেশি ভোট পেয়েছেন এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে তিনি দাঁড়িয়েছেন। তিনি 6,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন। অর্থাৎ আপনি যেটি বলছিলেন 8,000-এর পার্থক্য। যদি জিএসের কথা বলি সেক্ষেত্রে শিবির প্যানেল যেটি রয়েছে সেখানে এস এম ফরহাদ সে 10,500 ভোট পেয়েছে এবং সেক্ষেত্রে তার নিকট প্রতিদ্বন্দ্বী বলা যায় এবং ছাত্রদল সমর্থিত যিনি রয়েছেন তিনি এই ভোট পেয়েছেন দ্বিগুণ কম, আর কি বলা যায় অর্ধেক পেয়েছেন।
দ্বিগুণ নয়, অর্ধেক পেয়েছেন, সেক্ষেত্রে তিনি ৫,০০০ ভোট পেয়েছেন এরকম। এবার সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি যে 18টি হলের মধ্যে 17টি হলেই বলা যায় যে একেবারে বিপুল ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সাদিক কাইম। শুরু থেকে আমরা দেখেছি এস এম ফরহাদ এবং মহিউদ্দিন তিনজন প্রার্থী, তাদের বিপি জিএস এজিএস তিনজন প্রার্থী কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। শুধু একটি হলে তাদের ভরাডুবি হয়েছে, সেই হলটি হচ্ছে জগন্নাথ হল। জগন্নাথ হলে মাত্র 10 ভোট পেয়েছেন সাদিক কাইম। এস এম ফরহাদ কত ভোট পেয়েছেন আপনি যদি একটু বলেন, অন্যরা কত ভোট পেয়েছেন, সেই জগন্নাথ হলের অবস্থা যদি একটু বলেন। জগন্নাথ হলের অবস্থান একেবারে শিবির প্যানেলের সকলেরই বলা যায় খারাপ, এবং তারা কেউই 100 ভোট পাননি। এবং আমি যতগুলো হল কেন্দ্রে যতগুলো ফলাফল দেখেছি, সেক্ষেত্রে আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি সেখানে তাদের ভরাডুবি হয়েছে। এবং এর আগে নানা আলাপ হচ্ছিল যে তারা দুটি নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছিল যে মেয়েদের হলে শিবির ভোট পাবে কিনা আর জগন্নাথ হলে ভোট পাবে কিনা, এটি পার্থক্য করে দেবে। মেয়েদের হলে ব্যাপক ভোট পেয়েছে, কিন্তু তার উল্টোটি হয়েছে আসলে জগন্নাথ হলে শিবিরের প্যানেল সমর্থিত যারা রয়েছে তাহলে কিন্তু আরেকটি সমীকরণ দাঁড়িয়েছে। আমরা যদিও দেখি সামগ্রিক ফলাফলের ভিত্তিতে সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আবিদুল ইসলাম খান, ছাত্রদলের প্রার্থী, কিন্তু মেয়েদের হলে আমরা দেখেছি সাদিক কায়েমের পরপরই ভোট পেয়েছেন কিন্তু শামীম, ভিপি প্রার্থী শামীম, তিনি স্বতন্ত্র পদ থেকে নির্বাচন করেছেন এবং কিছু উল্লেখযোগ্য ভোট উমামা ফাতেমাও পেয়েছেন। অন্যান্য যারা প্রার্থী ছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি বা আরও যারা প্রার্থী ছিলেন, তাদের পরিস্থিতি কি একটু যদি বলতেন। প্রতিরোধ পর্ষদের কথা জিজ্ঞেস করছিলেন। প্রতিরোধ পর্ষদে আমি মেঘমল্লার বসুর ভোট সে জিততে পারেনি, কিন্তু সে ভোট পেয়েছে। কিন্তু তার যিনি ভিপি প্রার্থী ছিলেন ইমি, তার কিন্তু একেবারে ভরাডুবি হয়েছে, আমরা দেখেছি, ফলাফল তাই বলে। এবং অন্যান্য যে পর্ষদগুলো রয়েছে, বাকশাল সমর্থিত যে প্যানেল, সেখানে বাকের কিছু কিছু জায়গায় পেয়েছে, কিন্তু প্রত্যেকটি হলে আসলে আব্দুল কাদেরের, সেহেতু 2 নম্বর ব্যালট একবার শুরুর দিকে ঘোষণা করছিল, আমরা দেখছিলাম তার আসলে অনেক জায়গায় 100 ভোটও পাননি, 50 ভোট, তারও নিচে ভোট তিনি পেয়েছেন। তার একটি গণঅভ্যুত্থানের পরে তার যে গ্রহণযোগ্যতা, সেটি কিন্তু আসলে সে অর্থে অনেক বিতর্কের সৃষ্টি তিনি করেছেন। সেটির ফলাফল কিন্তু এখানে দেখা গেছে, একেবারে স্পষ্টভাবে দেখা গেছে। অর্থাৎ আমরা এটি বলতেই পারি যে আমরা দেখেছি যে এই যে গণঅভ্যুত্থানের যে শক্তি, একই সঙ্গে শিবির, ছাত্রদল বা যারা সমন্বয়ক ছিল, পরবর্তীতে তারা কেউ এনসিপিতে যোগ দিয়েছেন, কেউ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস গঠন করেছেন। এই যে এরা কিন্তু সবাই একই প্ল্যাটফর্মে এসে জুলাই বিপ্লবে বা জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছিল, কিন্তু এদের মধ্যে আমরা দেখেছি যারাই বিতর্কের মুখোমুখি পড়েছেন তারাই কিন্তু ভোটের ফলাফল পেয়ে গেছেন সেই অনুযায়ী। আর যারা বিতর্ক মুক্ত থাকার চেষ্টা করেছেন, কোনো ধরনের খুব একটা বিতর্কে জড়াননি, নিজে কোনো বিতর্কিত কথা বলেননি, তারাই কিন্তু ভালো ফলাফল অর্জন করেছেন। আমি তো ঠিকই বলেছি নাকি? একদম। আরেকটি বিষয় খুব লক্ষণীয় ছিল, সেটি হচ্ছে নিকট অতীতে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং নিকট অতীতে তার ইমপ্রেশন কেমন ছিল, সেটি খুব বেশি কাজে দিয়েছে। শামীম কিন্তু খুব নিকট অতীতে তার কথাবার্তা, বিভিন্ন আচার ব্যবহারে কিন্তু সেই মন জয় করে নিয়েছে। আমরা বিনিয়ামিন মোল্লার কথা বলতে পারি, তিনি কিন্তু গণ অধিকার পরিষদের যে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু ভোটে সেটি কিন্তু প্রতিফলিত হয়নি। কারণ হচ্ছে তিনি অনেক আগ থেকে কাজ করেছেন, 2018 সাল থেকে 19 সাল থেকে তিনি নির্যাতিত, সবই ঠিক আছে, কিন্তু নিকট অতীতে আসলে গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল তারাও তা অনেক ইমেজ ধরে রাখতে পারেনি, কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত ইমেজ ধরে রাখা এবং শিক্ষার্থীদের মন জয় করে রাখার যে বিষয়টি, সেটি কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। এই ফাঁকে আমি এই মুহূর্তে যারা টিভির স্ক্রিনে বসে আছেন, টিভির পর্দার সামনে বসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি আরেকটা এই তথ্যটি আবারও একটু দিতে চাই। সেটি হচ্ছে 18টি হলের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছে গেছে। সেই ফলে আমরা দেখতে পাচ্ছি সাদিক কাইম 8,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে আছেন এবং এস এম ফরহাদ জিএস পদে 5,000-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়ে আছেন, আর এজিএস পদেও মহিউদ্দিন বিজয়ী হয়েছেন। এখানে কিন্তু আরেকটা বিষয় নির্বাচনে আমরা দেখেছি ভোটের মাঠে ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, সেটি হচ্ছে মেধার মূল্যায়ন কিন্তু এখানে হয়েছে। অর্থাৎ যারা প্রার্থী হিসেবে তাদের ক্লাসে পরীক্ষায় যারা মেধাবী ছিলেন তাদেরকে শিক্ষার্থীরা বেছে নিয়েছেন। এটি কেন, এই বিষয়ে কি বলবেন? এটির সবচেয়ে বড় উদাহরণ বলা যায় শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মহিউদ্দিন খান। তিনি কিন্তু তার ক্লাস, পরীক্ষা এবং পাশাপাশি তার যে সিজিপিএ, তার পাশাপাশি তার গবেষণা এবং পাশাপাশি তার যে এবার ভোটের যে বিষয়টি, এবং তিনি কম বিতর্কিত একেবারে বলা যায়, সেটি অন্য দলগুলোর যে প্রার্থীরা তারাও নানা কথাও অনেক কম বলতেন, একেবারে মানে তিনি মিডিয়া ফেস কম করেছেন এবং পাশাপাশি তিনি আসলে বিতর্কে কম জড়িয়েছেন এবং প্রতিপক্ষকে গায়েল করারও চেষ্টা কম করেছেন। তিনি আসলে রাজনীতি এবং
একাডেমিক কার্যক্রম সমান তালে সমানভাবে সফল বলা যায়। তো সেটিকে অনেকেই পছন্দ করেছেন এবং আমি মেয়েদের হলগুলো তো দেখলাম সাদিক খানের পরে এজিএস হিসেবে যদি প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে যে মহিউদ্দিন খানের অনেক বেশি ভোট ছিল। তো সেটি নিশ্চয়ই তার মেধা মনন কিংবা তার একাডেমিক রেজাল্ট অনেকটা কাজে দিয়েছে। সিফাত, এই ফাঁকে একটু বলে রাখতে চাই যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের এখন শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া নিয়ে তারা এই ভোটাধিকার প্রয়োগ করেছেন। 2019 সালে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে তার 6 বছর পরে আজকে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যতবারই ডাকসু নির্বাচন হয়েছিল শিক্ষার্থীদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এবার আসলে শিক্ষার্থীরা যেহেতু বিপুল পরিমাণে ভোটাররা উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে, 80% ভোটার উপস্থিতি কিন্তু কম কথা নয়। সেক্ষেত্রে আমরা এটি বলতে পারি যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের এই যে আবাসন সংকট সহ নিরাপদ ক্যাম্পাসের যে দাবি তারা করছেন, সেই সমস্যা, সেই চাওয়াগুলো তাদের যেন পূরণ হয় এই প্রত্যাশা তাদের পক্ষ থেকে থাকবে, আমাদের পক্ষ থেকে থাকবে। আমরা অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করবেন। সে পর্যন্ত দর্শক আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এই ছিল আমার কাছে এখনকার মতো।